পাহাড় পর্বত তো অনেক হলো, এবার একটু সমুদ্র হয়ে যাক। গোয়া ভারতবর্ষের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত দেশের সবথেকে ছোট রাজ্য হলো গোয়া। আয়তন হিসাবে সবথেকে ছোট হলেও টপ রেটেড হলিডে ডেস্টিনেশনগুলোর মধ্যে কিন্তু গোয়া অন্যতম। এখানে প্রতি বছর দেশ বিদেশের বহু পর্যটক আসেন, কারণ গোয়ার বিভিন্ন সমুদ্র সৈকতের বিভিন্ন রূপ, রঙিন সমুদ্র পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া অসাধারণ সব ল্যান্ডস্কেপ, সুন্দর সুন্দর চার্চ, বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস, জিভে জল আনা গোয়ান খাবারের স্বাদ, নয়নাভিরাম সূর্যাস্ত, গোয়ার নাইট লাইফকে এনজয় করতে। এইসব আকর্ষণ তো রয়েছে, এর বাইরেও কিন্তু আর একটা বিশেষ আকর্ষণ রয়েছে গোয়াতে। গোয়াতে কিন্তু অনেকটাই কম দামে অ্যালকোহল পাওয়া যায়, যে কারণে প্রতি বছর বহু পর্যটক ছুটে যান এই গোয়াতে। 2025-এর অক্টোবর মাসের মাঝামাঝি আমিও চলে গেছিলাম গোয়াতে, কিন্তু এইবার আমি একা না, আমার সাথে ছিল আমার আর এক ভাই। তাহলে চলুন আমাদের বেড়ানোর গল্পটা একদম না হয় প্রথম দিন থেকে শুরু করা যাক। 2025-এর 11ই অক্টোবর সাথে একটা সুটকেস নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য যাচ্ছি গোয়া। বাবা ঘড়ির কাঁটা বলছে রাত 9টা। অনলাইনে বুক করা ক্যাব এসে হাজির। আমায় যেতে হবে শালিমার স্টেশনে, কারণ শালিমার স্টেশন থেকেই রাত 11টা 10-এ সেদিন আমার ট্রেন ছিল 18047 আপ অমরাবতী এক্সপ্রেস। ট্রেন ছাড়া প্রায় 1 ঘন্টারও বেশি সময় আগেই পৌঁছে গেলাম শালিমার স্টেশনেতে। আমার টিকিট ছিল B1 কোচে আর আমার ভাইয়ের ছিল A1 কোচে। যেমন বলছিলাম যে অমরাবতী এক্সপ্রেসে আমাদের আজকের জার্নি রয়েছে একেবারে গোয়া পর্যন্ত। জার্নি তো অনেকক্ষণের, প্রায় 41 ঘন্টা জার্নি, অনেকটা কিলোমিটার আমাদের যেতে হবে। আমি বলছিলাম না গাড়িতে আস্তে আস্তে যে আমার সাথে এক ভাই রয়েছে, আপনারা তো অনেকে চেনেন, মানে এইভাবে হাত দিয়ে এরম ভাবে মানে অন স্ক্রিন আপনারা দুজনকে দেখতে পাবেন। একটা হচ্ছে এসআরকে, আপনারা তো এতক্ষণে বুঝেও গেছেন কার কথা বলছি। আর একটা হচ্ছে আমার আর এক ভাই যে আমার সাথে আছে, শঙ্খ, মেক পিওনে ব্লগ, যার ভিডিও আপনারা দেখেন। এই যে শঙ্খ আমার নাম নিল আর ট্রেন ধাক্কা মেরে এগিয়ে যেতে, ওইটা তো ওইভাবে এগোবে তো। আচ্ছা, এইবারে একটা কথা আমি বলি, এইটা যেটা বললাম এটা স্ক্রিপ্টেড, এটা আমি চিন্তা করে এসেছিলাম যে এইবারে আমার ভিডিওতে শঙ্খকে এইভাবে ইন্ট্রোডিউস করবো আপনাদের সামনে। আপনারা তো অনেকে জানেন, কিন্তু কতটা ইন্ট্রোডিউস আর কতটা হিউমিলিয়েশন আমি কিন্তু না একদমই না। কিন্তু একটা কথা আমি সত্যি অন্তর থেকে বলছি, শঙ্খ অত্যন্ত ভালো ছেলে। আর শঙ্খ যদি না আসতো মানে ওর মেক পিওনের ব্লগকে নিয়ে, তাহলে হয়তো আপনারা অনেকে অনেক কিছু মিস করতেন। আমি তো মিস করতামই, আর তার সাথে যেটা হতো আমি আমার এক ভাইকে মিস করতাম। মানে এই মেক পিওনের ব্লগের জন্য এই ভাইটাকে আমি পেয়েছি। তা আমরা একসাথে জার্নি করছি, খুব আনন্দ, হই হুল্লোড়, মজা হবে। তা আপাতত এবার একটু পেট পুজো করতে হবে। শঙ্করও খুব খিদে পেয়ে গেছে, তাই তো? কখন থেকে বলছি দিচ্ছে না খেতে। তা আমারও খুব খিদে পেয়ে গেছে। তা আমরা এবারে ডিনার করে নেবো। ট্রেন তো অনেকটা রাতে, 11টা 10-এ, এখন বাজে 11:45। তা ডিনারটা সেরে নিই। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, ওয়াইফ করে দিয়েছি একটু চিলি চিকেন, আমরা খেতে ভালোবাসি আমি আর শঙ্খ, আর তার সাথে একটু পনিরের আইটেম আর রুটি, ওই দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। অনির্বাণদার বেটার হাফ মানে আমার বৌদির হাতের রান্না এতটাই উপাদেয় হয় যে না করার কোনো অপশন থাকে না। অনির্বাণদা যখন বললো তুমি কি রাত্রে কিছু খাবে, আমি বললাম বৌদিকে কিছু বানাবে, বললো হ্যাঁ তাহলে বানাবে, তাহলে আনো। সেই খাচ্ছি। শুধু চিলি চিকেন করতে বলেছিলাম, পনিরও পাঠিয়ে দিয়েছে। নির্দিষ্ট সময় থেকে 7 মিনিট লেট করে অমরাবতী এক্সপ্রেস একদম রওনা দিল তার গন্তব্য ভাস্কো ডা গামার উদ্দেশ্যে। যেহেতু অনেকটা রাতের ট্রেন, সেই কারণে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কোচের ভেতরে সব লাইট নিভে গেছিল। ঘড়ি কাটা এখনো বাজে 6:55, আর আমারও ওই জাস্ট 2 মিনিট আগে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখছি খুরদা রোডে দাঁড়িয়ে রয়েছে। যখন এলাম দরজার কাছে নিচে নামবো বলে স্টেশনেতে, তা ট্রেন ছেড়ে দিল। যাই হোক, একদম ট্রেনে ঘুম দিয়েছি। এইখান থেকে তো ওই লাইনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে পুরীর দিকে আর একটা চলে যাচ্ছে এই সাউথের দিকে। লাইন ঘুরে গেছে এই বাঁ দিকে, এইটা চলে যাচ্ছে পুরীর দিকে, এই আর আমরা যাচ্ছি এই ডান দিকে চলে যাচ্ছি। এইবারে কিন্তু চিল্কা আসছে।
চিল্কা ভ্রমণের জন্য কিন্তু অনেক সময় আমরা পুরী থেকে ওই প্যাকেজেতে গেছি। এবারে ট্রেনে যেতে যেতে চিল্কা কেমন দেখাচ্ছে, মানে বিশালতা, এটাই দেখাবো। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চিল্কা লেক, যা ভারতের পূর্ব উপকূলের ওড়িশার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলার প্রায় 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি কিন্তু শুধু ভারতের নয়, তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন বা উপহ্রদ যেটাই বলুন। চিল্কা লেক অতিক্রম করে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা ব্রহ্মপুরে। ব্রহ্মপুর আমরা ক্রস করলাম, মানে উড়িষ্যা আমরা পেরিয়ে গেলাম। ওইদিকে বেঙ্গল, উড়িষ্যা অতিক্রম করে এরপরে আমরা ঢুকবো একবারে অন্ধ্রপ্রদেশে, মানে পলাশা আসবে, সেখান থেকে অন্ধ্রপ্রদেশে, তারপর ঢুকবো কর্ণাটক ঢুকবো, এই ঘুমটাকাল জাংশন রয়েছে সেইখান থেকে কর্ণাটক, মানে 4টে স্টেট। একদম লাস্টে হচ্ছে গোয়া, ক্যাসেল রক থেকে আমরা ঢুকছি গোয়াতে। আমাদের প্রচুর গল্পগুজব চলছে, তার মধ্যে একেবারে পেটে চুচোয় ডন দিচ্ছে। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়াই হয়নি আমাদেরকে, না আমি সেইভাবে খেয়েছি, না শঙ্খ খেয়েছে। আবার শঙ্খ চিড়ে ভাজা নিয়ে এসছে, তার মধ্যে কারি পাতা। শঙ্খ কারি পাতা খায় না, আর কিছু খাইনি। তা আমাদের এই মিল অর্ডার করেছিলাম, ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই। আচ্ছা, এখানে এই ক্যান্টিন রয়েছে, সেইখান থেকে অর্ডার করেছিলাম চিকেন মিল। তাই চিকেন মিলে কি দিয়েছে একটু দেখবো, শঙ্খ খোলো, দেখিয়ে দিই, মানুষজনের একটু সুবিধা হবে। এই দেখিয়ে দিয়েছে ভাত, আবার স্পুন, এখানে আচার, এখানে চিকেন, এটা একটা কোনো তরকারি হবে বলো, মটর দেওয়া তরকারি, ডাল, আর এটা একটা রায়তা মতো দিয়েছে। খাওয়া দাওয়া করি, আর আমাদের কিছুক্ষণের মধ্যে ভাইজ্যাক আসছে, একটা 12:55 টাইম। ওখানে কিন্তু 20 মিনিট আমাদের স্টপেজ রয়েছে, সেখানে একটু নামবো। তার আগে এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, মানে খেতে তো হবে এতক্ষণের জার্নি। আপনারা কিন্তু বাড়ি থেকে একটুখানি বেশি করে খাবার দাবার নিয়ে আসবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। ট্রেনের খাবার খুব ভালো হয় না, কিন্তু আমাদের উপায় নেই। আমাদের লাঞ্চ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বিশাখাপট্টনমে। সেখানে 20 মিনিট দাঁড়িয়ে আবার আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্যের অভিমুখে। কিছু দূর যাওয়ার পর সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেনটা যে জায়গাটায় দাঁড়ালো, একটা অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন, আমি ক্যামেরাবন্দি না করে থাকতেই পারলাম না। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি। এবার কিন্তু শঙ্খ আর আমি দুজনে একা গোয়া যাইনি, আমরা গেছিলাম অত্যন্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সরকার ট্রাভেলসের সাথে। তারা আমাদের কেমন জায়গায় রেখেছে, কেমন কি খাওয়া দাওয়া দিয়েছে, কেমনভাবে ঘুরিয়েছে, কতই বা খরচ, এই সব কিছু কিন্তু আপনাদেরকে আমি আস্তে আস্তে জানাতে থাকবো। ঘড়ি কাটা এখন বলছে 4:40, মানে বিকেল 4:40, আর আমরা রাজমন্দির ছাড়লাম। এইবারে গোদাবরী নদী আসছে, তার উপরে ব্রিজ রয়েছে। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এই নিচ দিয়ে ট্রেন যায় আর উপর থেকে গাড়ি যায়, এটা একটা দেখার মতো। প্রথম যখন এই পথে গেছিলাম ব্যাঙ্গালোর, আমার মাসি থাকে ব্যাঙ্গালোরেতে, ওই যাওয়ার সময় প্রথম যখন দেখি ওরকম ব্রিজ, দেখে একেবারে দারুণ লেগেছিল। আপনাদেরকে এখন একটু দেখাবো, চলুন। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই কিন্তু আর একটু পরেই আমাদের মাথার ওপর দিয়ে যাবে, আর আমরা এই রাস্তার নিচ দিয়ে ট্রেনে করে এই গোদাবরী নদীকে অতিক্রম করব। এই মুহূর্তে আমাদের ট্রেন ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী নদীকে কিন্তু অতিক্রম করছে, যা ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় 10% স্থান জুড়ে রয়েছে। এই নদী কিন্তু হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মীয় শাস্ত্রে শ্রদ্ধার সঙ্গে পূজিত হয়ে আসছে। আমাদের গোয়া ট্যুরের ট্রেন জার্নির দ্বিতীয় দিনে ট্রেনের দরজার সামনে আমার দাঁড়িয়ে দেখা এক অপরূপ সুন্দর সূর্যাস্ত, যা দেখে দরজার পাশ থেকে আমার সরতেই ইচ্ছা করছিল না।
এইটা বলিস বাবা, বলেনি শঙ্খ তোমাকে। আমি তাহলে কি বলবো বলতো, আমি বলেছিলাম সরকারটা বললো না, আমার পছন্দ। এইভাবেই সারা দিন ধরে গল্পগুজব খাওয়া দাওয়া করতে করতে ট্রেনের দ্বিতীয় দিনটাও কিন্তু আমাদের দারুণভাবে কেটে গেল। তৃতীয় দিন ভোরবেলা চোখ খোলার পর থেকে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম। কেন বলুন তো? কারণ আমি জানতাম তৃতীয় দিনই আমি দেখতে পাবো আমার বহু প্রতীক্ষিত দুধসাগর জলপ্রপাতকে। সুপ্রভাত। আজ 13ই অক্টোবর আর ট্রেনে আমাদের তৃতীয় দিন। আমরা নামবো মাঠগাঁওতে, এখন অনেকটা দেরি রয়েছে। সরকার ট্রাভেলসের সাথে শঙ্খ আগে গিয়েছিল, শঙ্খর দারুণ অভিজ্ঞতা, শঙ্খ লে লাদাখ গিয়েছিল। আমার এটা ফার্স্ট টাইম, তা আমার কেমন অভিজ্ঞতা দেখা যাক। তো যাই হোক, আমাদের বেশ আনন্দ হই হুল্লোড় করেই কাটছে। আমাদের যারা কো প্যাসেঞ্জার আছেন বা কেউ কেউ নেবে গেছেন, তাদের সাথে খুব গল্প গুজব করে, শঙ্খর সাথেও গল্প গুজব হচ্ছে, এইসব করে দারুণ কাটছে। কিন্তু বেশিক্ষণ আর ভালো লাগছে না, তাড়াতাড়ি নেমে যেতে পারলি ভালো। আর তাও আমাদের পৌঁছতে হয়তো ওই 2:30 বাজবে। তারপরে পৌঁছে আমরা হোটেলে যাব। কেমন হোটেল রয়েছে না রয়েছে, বা এই যে 4 নাইট 5 ডেজের প্যাকেজে কেমনভাবে ঘুরবো না ঘুরবো, কোন কোন জায়গায় যাব, নর্থ গোয়া সাউথ গোয়া সব কিন্তু আমরা কভার করব। আর সেইগুলো সব আপনাদেরকে দেখাবো। আর সেই সব দেখার জন্য কিন্তু থাকতে হবে আমার সাথে। এখন যে স্টেশনটা দেখালাম এটার নাম হচ্ছে ক্যাসেল রক। এই ক্যাসেল রকে গোয়ার ফার্স্ট স্টেশন এইখানে দাঁড়িয়ে রয়েছে। সেইভাবে স্টেশন বলতে কিছু নেই। যাই হোক, জার্নি বেশ ভালো হচ্ছে। প্রায় 36-37 ঘন্টা আমরা অতিক্রম করলাম। এই ক্যাসেল রকের পরে কিন্তু রয়েছে আমাদের খুব পছন্দের দুধসাগর ফলস, সেটা দেখতে পারবো। দুধসাগরটা এই আমাদের চেন্নাই এক্সপ্রেসের পর বেশি ফেমাস হয়ে গেছে, দেখবো, আপনাদেরকেও দেখাবো। জার্নি মোটামুটি ভালো ছিল, যেমন গল্প গুজব করে ভালো কেটেছে। আর ট্রেনটাও কিন্তু একদম সারাক্ষণ জল রয়েছে, পরিষ্কার করছে, বেশ ভালো লাগলো। জার্নি বেশ ভালো। আর বেশিক্ষণ না, আর ঘন্টা 2.5-3-এর মধ্যে আমরা মাঠগাঁও পৌঁছে যাব। এরপরে আরও 2টো স্টেশন রয়েছে ক্যাসেল রক ছাড়ার পরে, তারপরেই মাঠগাঁও। আমাদের ট্রেন তো আপন গতিতে তার গন্তব্যে থেকে ছুটে চলেছে। আর যত সময় গড়াতে থাকলো, আমার এক্সাইটমেন্ট যেন আরও বাড়তে থাকলো। দুধসাগর পৌঁছানোর কিছুটা আগে থেকেই লক্ষ্য করলাম আমাদের ট্রেন দুটো পাহাড়ের মাঝখান থেকে চলেছে। পাহাড়ের ওপর থেকে গা বেয়ে বেয়ে জল পড়ছে, আর পাহাড়গুলোকে না এরকম তারের জাল দিয়ে আটকে রেখেছে, আর মাঝখান থেকে ছোট ছোট ঘাস বেরিয়েছে। দেখতে দারুণ লাগছিল। দুধসাগরকে দেখার জন্য আমি ফুললি এক্সাইটেড। কোনো দরজায় জায়গা পাচ্ছি না, এইখানে দরজার সামনে বসে পড়েছি। এই যে এখানে কী করবো, বসে পড়েছি। এইবারে দুধসাগর আসছে, অপূর্ব, দুর্দান্ত লাগছে। জল পড়ছে, পাহাড়ের গা বেয়ে বেয়ে জল পড়ছে। হঠাৎ করেই আমাদের ট্রেনটা সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল। আর আমি লক্ষ্য করলাম আমাদের ট্রেন থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা প্রজাপতি তারা নিজেদের মনে খেলা করছে, আর আমি সেটাকে ক্যামেরা বন্দি করলাম। ক্যাসেল রকের পরে টোটাল 11টা টানেল রয়েছে। 11 নম্বর টানেলের পরে হচ্ছে এই দুধসাগর ওয়াটারফলস। দেখা গেছে দুর্দান্ত। ও হো, দুর্দান্ত, কি লাগছে, ফাটাফাটি দারুণ, দুর্দান্ত। এখানে গিয়ে আর দেখার কিছু আছে, এখান থেকেই যথেষ্ট। দুধসাগর ক্রস করে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছবো মাঠগাঁওতে। কেমন লাগলো দুধসাগর অতি অবশ্যই জানাবেন কিন্তু। দুধসাগর ওয়াটারফলসকে একদম সামনে থেকেও দেখলাম, আবার কিছুটা দূর থেকেও দেখলাম। তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা মাঠগাঁও স্টেশনেতে। বাজলো এখন 2:35, টাইম ছিল 2:20-তে। ওই মোটামুটি 15 মিনিট লেটে পৌঁছে গেলাম এখন মাঠগাঁওতে। এবারে এইখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে এই হোটেলের আবার কি ব্যবস্থা রয়েছে
গাড়িটার নিশ্চয় ব্যবস্থা রয়েছে, তাতে করে আমরা আবার যাব হোটেল পর্যন্ত। 2 নম্বরে দিয়েছে, এবার এখান থেকে বেরোতে হবে ওভারব্রিজ দিয়ে। অমরাবতী এক্সপ্রেস আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে সে চলে গেল তার গন্তব্য ভাস্কো ডা গামার দিকে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু বেরোতে হলো, কারণ সেখানেই আমাদের জন্য আমাদের বাস ওয়েট করছিল। স্টেশনের বাইরেটা কিন্তু বেশ সুন্দর দেখুন, আর অনেক দিন পরে এরকম কালো হলুদ ট্যাক্সি দেখলাম, বেশ ভালো লাগলো। এই হচ্ছে মানগাঁও স্টেশন, আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের বাসটা কিন্তু এসি। এই সরকার ট্রাভেলস কিন্তু সব কিছু এই এসি বাসেই ঘোরায়। আমরা সবাই একত্রিত হয়ে বাসে উঠতেই আমাদের বাস রওনা দিয়ে দিল। আমাদের কিন্তু যেতে হবে কালাঙ্গুট পর্যন্ত, মানে মানগাঁও থেকে কালাঙ্গুট প্রায় 50 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো। আচ্ছা, অনেকটা রাস্তা কিন্তু আমাদের যেতে হবে, বাসের মতো চলুক। এর মাঝে আমি আপনাদেরকে এই আমাদের গোয়া প্যাকেজের ব্যাপারে একটু বলে দিই, কারণ এই গোয়া প্যাকেজের ব্যাপারে এখনও পর্যন্ত আপনাদেরকে আমি কিন্তু কিছুই জানাইনি। আমাদের এই গোয়া প্যাকেজটা 4 নাইট 5 ডেজে, যেটা আমরা সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে করছি। 4 নাইট 5 ডেজ বলতে শুধু গোয়াতে 4 নাইট 5 ডেজ, এছাড়া ট্রেনে যাওয়া 2 দিন, আসা 2 দিন, মানে মোটমাট হচ্ছে প্রায় 9 দিনের মতো। এইবারে বলি এই প্যাকেজে আপনারা কি কি পাবেন। কলকাতা থেকে গোয়া থেকে কলকাতা পর্যন্ত একেবারে ট্রেন জার্নির টিকিট আপনারা পাবেন, সেটা কিন্তু স্লিপার ক্লাসে। এবারে যদি আপনাদেরকে এসির অন্য কোনো ক্লাসে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স মানিটা দিতে হবে। এর বাইরে আপনারা পাবেন এসি অ্যাকোমোডেশন, সম্পূর্ণ দিনের খাওয়া দাওয়া, এবং এসি বাসে করে যত সাইট সিন রয়েছে এই সব কিছু ঘোরা, এই সব কিছু কিন্তু ইনক্লুড থাকছে এই প্যাকেজ কস্টের মধ্যে। আর এই প্যাকেজ শুরু হচ্ছে 12,500 টাকা থেকে, মানে আপনারা যদি একটা রুমে 3 জন থাকেন সেক্ষেত্রে 12,500 টাকা, আর যদি 2 জন থাকেন সেক্ষেত্রে হচ্ছে 14,500 টাকা। এই দেখুন, আপনাদেরকে ইনফরমেশন দিতে দিতে একেবারে পৌঁছে গেলাম আমাদের রিসোর্টেতে, যেটা কালাঙ্গুট বিচ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে। তো আলটিমেটলি 36-37 ঘন্টা ট্রেনে জার্নি করে বাসে এলাম, এসে একদম পৌঁছে গেছি আমাদের হোটেলেতে। বেশ সুন্দর কিন্তু হোটেলটা, দেখিয়ে দিই বাইরে থেকে এখন, তারপরে তো রুমে যাচ্ছি, রুম টুম সব দেখাবো। ভেতরে পরে যাচ্ছি, আগে দেখিয়ে দিই এখানে সুইমিং পুলটা কেমন রয়েছে। এখানে বসে একদম চিল করার ব্যবস্থা রয়েছে, আর এই হচ্ছে সুইমিং পুল। হোটেলে চেক ইন করার পরে রিসেপশন থেকে সব গেস্ট তারা তাদের রুমের চাবি নিয়ে নিলেন, আর একদম শেষে শঙ্খ আমাদের রুমের চাবি নিয়ে নিল। বাইরে থেকে তো কটেজটা দেখিয়ে দিলাম, খুবই সুন্দর একটা কটেজ। এবারে রুমটা কেমন আমাদের সেটা একটু দেখাই। এইদিকে কটেজ রয়েছে, এইদিকে সুইমিং পুল। আমরা কিন্তু ওই বিল্ডিংটাতে নেই, আমরা এই কটেজেতে রয়েছি। এইখানে এই ব্যালকানি রয়েছে, ব্যালকানিতে এরকম সেন্টার টেবিল, 2টো চেয়ার দেওয়া রয়েছে, খুবই সুন্দর। এবারে রুমে ঢুকে যদি দেখাই, এখানে বিশাল সাইজের একটা বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন একদম বেডশিট, এদিকে পিলো রয়েছে, এদিকে টাওয়াল, এইদিকে কুশানও রয়েছে, তার উপর একটা সুন্দর এই 3D
পিকচার রয়েছে দেখতে পাচ্ছি, আর এদিকে বেড সাইড টেবিল রয়েছে, এদিকে ইন্টারকাম আর ফ্যান, এইদিকে এলসিডি, তারপরে এইদিকে তো এসি রয়েছে, এখানে মিনি ফ্রিজ রয়েছে, এইদিকে ডাস্টবিন রয়েছে, আর এইদিকে রয়েছে বিশাল সাইজের মিরার। রুমের মধ্যে কোনো ওয়ার্ড্রপ নেই, কিন্তু এদিকে এই হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, কমোড, ফাসেট, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরার, ওইদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, ট্যাব, ওইদিকে উপরের দিকে শাওয়ার রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। বাজেট ট্যুর, কিন্তু তবুও দেখুন কি সুন্দর এই কটেজটা, মানে আশাই করা যায় না যে বাজেট ট্যুরেতে এরকম থাকতে পারে বলে, বেশ সুন্দর। তা আমরা এবারে আর রেস্ট নেব না, সামনেই রয়েছে কালাঙ্গুর বিচ, ওইখানে যাব, গিয়ে ওইখান থেকে কেমন সানসেট দেখা যায় সেটা দেখবো, আর আপনাদেরকেও দেখাবো। চলুন। বিচে তো যাব, কিন্তু তার আগে পেট পুজোটা করতে হবে, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। ট্রেনে তো আমরা লাঞ্চ করতে পারিনি, কোনো খাবার পাইনি, ওই কাছে যা কেক, ওই তারপরে ওই কী জানো ওই চিড়ে ছিল, ওই সব খেয়েছি। তা একদম এখন চলে এসেছি, আমাদের হোটেলের সামনেই রয়েছে তাসি ডেলেক, লিটিল টিবেট, তাসি ডেলেক না, লিটিল টিবেট, এই আমাদের এখানে হোটেল, আর এখানে হচ্ছে লিটিল টিবেট। বেশ সুন্দর, কিন্তু রাত্রিবেলা আরও ভালো লাগবে। এই হচ্ছে সুন্দর রেস্টুরেন্ট, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, এই শার্ক টার্ক সব কিছু কিন্তু রয়েছে মেনুতে, আপনার যদি মনে হয় এখানে খেতে পারেন। এসে গেছে আমাদের এখানে চিকেন চাউমিন, এখন এই চিকেন চাউমিনটাই খাবো, অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, পারা যাচ্ছে না, আগে খাওয়াটাকে কমপ্লিট করতে হবে, তারপর বিচে যাবো। চাউমিন খেয়ে নিয়ে তারপর বিচে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম, চেয়েছিল 200 টাকা, অনেক দরদাবস্তি করে শেষ পর্যন্ত 150 টাকায় রাজি করালাম। যদিও আমাদের রিসোর্ট থেকে বিচের ডিস্টেন্স মাত্র 1.2 কিলোমিটার, আপনারা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারেন। আপনারা অটো বা গাড়ি যাতেই যান না কেন, সেগুলো কিন্তু আপনাদেরকে এই পয়েন্টে নামিয়ে দেবে, এইখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে বিচ পর্যন্ত। কত দোকান পাট সমস্ত কিছু রয়েছে চারিদিকে, ওয়াইন তো একেবারে ভরে ভরে রয়েছে, যত খুশি নিন আর খান, যার যেটা খুশি। এইদিকে বিচ খুব ভালো লাগছে, পুরো পুরীর মতো, দীঘার মতো না, যে কারণে খুব ভালো লাগছে। আমার কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে পুরো যেন পুরীতে চলে এসেছি, এত সুন্দর, পুরো পুরীর বিচের মতো। এখানে এই বালি রয়েছে, আর একদমই পুরীর বিচের মতো লাগছে। ড্রোন ওড়ানো এখানে কিন্তু অ্যালাউড না, যে কারণে এখানকার জলের কালারটা কেমন সেটা কিন্তু বুঝতে পারছি না। এই দূর থেকে দেখছি, এবার কাছে যাচ্ছি, প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে। এইখানে দূরে দূরেই কিন্তু এখানে এই গার্ড রয়েছে, এনারাই কিন্তু লক্ষ্য রাখছে এইদিকে, এই সাইডে। এইদিকে দেখতে পাচ্ছি এই সমস্ত ক্যাফে রয়েছে, বিচ শ্যাক ক্যাফে, গোয়া বিচ শ্যাক এই ক্যাফে। আর এইখানে
ফটো তোলার ব্যবস্থা রয়েছে, ফটো তুলতে পারেন। আর লাইটগুলো জ্বলে গেছে, আরও রাত হলে আরও সুন্দর লাগবে এইগুলো দেখতে। বিচ থেকে এবার চলেছি আবার আমাদের হোটেলের দিকে। নিয়েছি এখানে এই সফটি, বেশি দাম না কিন্তু, মাত্র 30 টাকা করে। অনির্বাণদের সুইমিং কস্টিউম কিনতে হবে। হ্যাঁ, ওইখানে আছে না, সুইমিং কস্টিউম তো নিয়ে আসিনি, পরে ট্রেনে শুনলাম যে ওইখানে আমাদের রিসোর্টে রয়েছে। দেখা যাক কী হয়, পাই কিনা। যদি পাই তাহলে নামতে পারবো, আর না পেলে হবে না। জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, সব কিছুই রয়েছে। এইদিকে কাঠের জিনিসের দোকান, নাম টাম লেখানো যাবে, এই অনেক কিছুই রয়েছে। আর প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে রয়েছে এখানে। জামা কাপড়ের দাম কিন্তু এখানে অনেকটা সস্তা বলে মনে হচ্ছে। আমি এই ছেলের জন্য নিলাম এই জামা, এই যে এইটা খুব সুন্দর দেখতে। এটার দাম 150 টাকা, এটার দাম হচ্ছে 100 টাকা। খুবই সুন্দর দেখতে। আর মেয়েদেরও রয়েছে, অনেক কিছু রয়েছে, মেয়েদের ড্রেস রয়েছে। শঙ্খ নিল, এটা খুব ভালো দেখতে, শঙ্খ এটা নিল। গণেশ, ব্ল্যাকের মধ্যে গণেশ, খুব ভালো লাগছে দেখতে। আর আমরা এখানে দাঁড়াবো না। আর এখানে এত জিনিস রয়েছে বাচ্চাদের, মানে আমার ছেলে যদি আসতো আমাকে একদম পুরো পাগলা করে ছেড়ে দিত। যাই হোক, আর ওয়েট করতে পারছে না, এবারে গিয়ে স্নান করব। গতকাল সারাদিন ছেড়েছিলাম, স্নান হয়নি, আজকেও স্নান হয়নি। জাস্ট আমরা রিসোর্টে আমাদের লাগেজ রেখেই বেরিয়ে এসেছি। তা এইবার ফিরে আছি রিসোর্টের দিকে। একদম কালাঙ্গুত বিচ থেকে এসে পৌঁছে গেলাম আমাদের রিসোর্টেতে। রিসোর্টের লাইট জ্বলেছে, দেখাচ্ছি। তার আগে বলে দিই, এখান থেকেই 1 কিলোমিটার মতো রাস্তা, যেতে আসতে নিচ্ছে মোটামুটি এই 150 থেকে 200 টাকা। যাওয়ার সময় তবু 150 টাকা নিয়েছে, এখন তো 200 টাকা নিচে রাজি হলো না। যাই হোক, চলে তো আসতে হবে, তাই এলাম। এই হচ্ছে আমাদের রিসোর্ট, যাচ্ছি। রাত্রিবেলা লাইট জ্বলেছে, ভালোই লাগছে। এই যে রাত্রিবেলা দারুণ লাগছে। রাত্রিবেলাটাও কিন্তু দারুণ লাগছে, কটেজগুলোর লাইট জ্বেলেছে সামনে, খুব ভালো লাগছে। আরে সুইমিং পুলে এইভাবে কে নামে? ঝাঁপাও। ওখানে ড্রাইভিং, ওখানে নট অ্যালাউড লেখা রয়েছে। তোমার গোয়াতে আছি। এত বেটে না, 5 ফুট 6 ইঞ্চি হাইট। দরকার নেই, 52 বছর বয়সে আর ড্রাইভিংয়ের দরকার নেই। অবশেষে গোয়াতে এসে সুইমিং পুলে একটা কাতলা, এই যে কাতলা, কাতলা মাছ সুইমিং পুলে ঘুরে বেড়াচ্ছে। জ্যান্ত কাতলা, একদম তাজা, কানকো পুরো লাল। উল্টো পাল্টা কেমন? দারুণ দারুণ। সারাদিনে ক্লান্তি গেল? সব ক্লান্তি গেল। আমিও নামি অগত্যা। কোথায় গেল? ওইখানে গিয়ে উঠে যায়। 1 ঘন্টার উপরে প্রায় স্নান টান করলাম, শঙ্খ উঠে গেছে। ও এখন গেল আগে কটেজেতে চেঞ্জ করার জন্য। এইবারে আমি আবার উঠে যাবো, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ছিলাম। একদম সুইমিং পুলে স্নান করে এবারে স্ন্যাক্স করতে চলে এসেছি ডাইনিংয়েতে। ঘড়ির কাটা বলছি 7:53, মানে প্রায় 8টা বাজে চললো। আর স্ন্যাক্সে কী দেয় সেটা দেখি, ওই সব খেয়ে আবার রাতে ডিনার রয়েছে। সবাই বসে পড়েছেন, অনেকেরই খাওয়া হয়ে গেছে, আমাদের বাকি রয়েছে। এখানে দাদারা খাচ্ছেন, আমরা এবার খাবো। খুব সুন্দর কিন্তু এই ডাইনিং এরিয়াটা। কি গো এটা? চিকেন পকোড়া, বাহ বাবা বাহ। চলে এসেছি একেবারে স্ন্যাক্স করতে, একদম আবার স্নান টান করে পেটে খিদে আরও বেড়ে গেছে। আর নিয়েও নিয়েছি অনেকটাই, যে এখানে চিকেন পকোড়া আপনাদেরকেও কিন্তু এইভাবেই দেবে। আর এইটা দেখেই খুব ভালো লাগছে যে চিকেন পকোড়া, ভেজ পকোড়া নয়। ভেজ পকোড়া মানে নর্থ বেঙ্গলে যেখানেই যাবো প্যাকেজেতে ভেজ পকোড়া, তার থেকে মুক্তি পেয়েছি। মানে সরকার ট্রাভেলসের সাথে যদি আসেন, মানে দেবাশিসদার যে সরকার ট্রাভেলস রয়েছে তার সাথে এলে কিন্তু এইভাবে চিকেন পকোড়া খাওয়া যাবে। তার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে প্যাকেজটা শুরু হচ্ছে শালিমার থেকে, মানে একদম ট্রেনে ওই যে উঠছেন সেখান থেকে প্যাকেজ শুরু হচ্ছে। সেটা হচ্ছে স্লিপার ক্লাসে। যদি আপনারা এসিতে আসতে চান, এসি
3 টায়ারে আসতে পারেন, এসি 2 টায়ারে আসতে পারেন, সেক্ষেত্রে স্লিপারের যে ভাড়াটা আর যে এসির যে ভাড়াটা, যে ক্লাসে আসবেন সেই ডিফারেন্স মানিটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে। আর যদি স্লিপারে আসেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো কিছু পে করতে হবে না। এইটা গেল একটা কথা। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ট্রেনে কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া কিন্তু এরা প্রোভাইড করবে না। এইবারে থার্ড ডেতে যখন গোয়া এসে পৌঁছচ্ছেন, গোয়া এসে পৌঁছানোর পরে যে স্ন্যাক্স সেইখান থেকে শুরু হবে, এইটা ভাববেন না কিন্তু এইখানে এসে লাঞ্চ থেকে শুরু হবে। কারণ না এই রিসোর্টে ঢুকতে ঢুকতে কিন্তু আপনাদের বেজে যাবে ওই 3:30 4টে, তখন কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই। সামনে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে খেতে পারেন, বা এই যে রিসোর্টেতে এদেরও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেও খেতে পারেন। এই ছোট ইনফরমেশনটা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। এবার এটা খেয়ে নিই। আশা করছি মানে ট্রিপটা দারুণ হবে দেবাশিসদার এই সরকার ট্রাভেলসের সাথে। এটা আমার ফার্স্ট আসা। যেমন বলেছি, শঙ্খর কাছে প্রচুর শুনেছি লেহ লাদাখ ট্যুরের সম্বন্ধে। আপনারাও যারা দেখেছেন শঙ্খর চ্যানেলেতে লেহ লাদাখ, তারা তো বুঝেই গেছেন। এবার আমার কেমন অভিজ্ঞতা সেটা আপনাদেরকে জানাবো। আপাতত খাই, আর বক বক করতে পারছি না। টাটা। ভালো করেছো, দারুণ। হ্যাঁ, তার সাথে এখানে কিন্তু এখানে ব্ল্যাক টি হচ্ছে, আপনারা চাইলে দুধ চাও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দারুণ দারুণ। স্ন্যাক্সে চিকেন পকোড়া খেয়ে নিয়ে আমি আর শঙ্খ তারপরে আমাদের রুমেতে গিয়ে আমাদের কাজকর্ম কিছু সারলাম। তারপরে আবার ডিনার টাইমের আগে চলে এলাম ডাইনিং হলে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে তারপর রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে বেশ খানিকক্ষণ একদম টানা ঘুম দিলাম, আর পাচ্ছিলাম না, খুব টায়ার্ড লাগছিল। এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 11:15, আর চলে এসেছি ডিনার করতে। কি আছে এদের খাবারেতে সেটা দেখাই। এখানে তো একদম ভাত রয়েছে, গরমা গরম ধোঁয়াটা ভাত। এখানে রয়েছে আলু ভাজা, এইদিকে মনে হচ্ছে রয়েছে পাবদা মাছ, এদিকে ডাল, এদিকে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি। খাওয়া দাওয়া তো শুরু করেছি, প্রথম পাতেই একেবারে ডালি ছক্কা দিয়ে দিয়েছে, অপূর্ব মানে ডালটা করেছে। তারপরে মানে এরকম আলু পটলের তরকারি, বাড়ি থেকে এই 2200 কিলোমিটার দূরে এরকম ডাল, এরকম কুড়মুড়ে আলু ভাজা, এরকম আলু পটলের তরকারি, মানে ভাবার বাইরে। আমি এক্সপেক্টই করিনি যে এরকম খাবার হবে, এরকম খাবারের টেস্ট হবে। আবার এরপরে পাবদা মাছ, যেই রাত্রিবেলা পাবদা, মানে বুঝতে পারছেন, মানে একদম জমে ক্ষীর ব্যাপারটা, অপূর্ব লাগছে। এই কারণে খাওয়াটাও একটু বেশি হচ্ছে, শরীরটা যাতে না খারাপ হয়। এই সাইডটা, বিশেষ করে সাউথের সাইডটায় বাঙালিদের খাওয়া দাওয়ায় একটু অসুবিধাই হয় একদম। আমরা ট্রেনে খুবই সাফার করেছি দুদিন, মানে যা খাবার পেয়েছি, তারপরে এই খাবারটা সত্যি মানে অমৃত এবং স্বর্গীয় লাগছে। বিশাল বিশাল সাইজের পাবদা এসে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ডিনার কমপ্লিট করে রুমে চলে এলাম। দারুণ খাওয়া দাওয়া হয়েছে, একদম সুস্বাদু খাওয়া দাওয়ার। মানে আমি ভাবিনি যে গোয়াতে এসে এরকম সুন্দর বাঙালি খাবার পাবো। যাই হোক, আজকে তো অনেক রাত হয়ে গেছে, বাজে 12:30। তা আজকে ভিডিওটা আর বড় করবো না, কারণ একদম আমাদের জার্নির প্রথম দিন থেকে আর গোয়ার প্রথম দিন, মানে 3 দিন ধরে এই ভিডিওটা কন্টিনিউ করছি। এরপরে যদি বড় করি আপনাদের আর ভালো লাগবে না, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আচ্ছা, যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলের ভিডিও আগামী দিনেও দেখা যেতে পারে, তাহলে যারা এখনও পর্যন্ত এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগামীকাল বা আগামী পরশু দিন যে এই সাইট সিনগুলো করবো গোয়ার, মানে নর্থ গোয়া, সাউথ গোয়া, সেইগুলো একের পর এক পর্ব আসতে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। যেটা আমি বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট, টাটা।